অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাধারণত রাজনৈতিক বিশ্লেষণ, আইনের শিক্ষকতা আর লেখালেখির জন্য আলোচিত। নিজের লেখা বই আমার পিএইচডির গল্পতে উঠে এসেছে তার জীবনের এমন সব অধ্যায় যা অনেকের কাছেই অজানা ছিল। সেখানে তিনি অকপটে লিখেছেন কিভাবে লন্ডনে ছাত্রজীবনে প্রথমবার ইংলিশ ব্রেকফাস্ট খাওয়ার অভিজ্ঞতা হয়েছিল আর কিভাবে কিছুদিনের জন্য তিনি ক্যান্টিন বয় হিসেবে কাজও করেছিলেন। আসিফ নজরুল লিখেছেন, লন্ডনে যাওয়ার কিছুদিন পর ইউনিভার্সিটি অফ লন্ডন ইউনিয়নের ক্যাফেটেরিয়ায় গিয়ে প্রথমবার ইংলিশ ব্রেকফাস্ট খাওয়ার সুযোগ হয় তার। বিশাল লাল ইটের ভবনটি অনেকটা ঢাকার টিএসসি ভবনের মতো। এর ভেতরে ছিল 3টি বার, জিমনেশিয়াম, ফিটনেস ক্লাব, সুইমিং পুল, সব মিলিয়ে এক জমজমাট পরিবেশ। তবে তিনি ছিলেন তখন একেবারে সীমিত আয়ের ছাত্র। স্কলারশিপ শেষ হয়ে যাওয়ায় এসব জায়গায় গিয়ে টাকা খরচ করার মতো সামর্থ্য তার ছিল না। তাই ইউনিয়ন ভবনে যেতেন মূলত ক্যাফেটেরিয়া আর নিচতলার দোকানে। ক্যাফেটেরিয়ার দেয়ালে ঝোলানো ইংলিশ ব্রেকফাস্টের ছবি দেখে তার মনে হয়েছিল এটি নিশ্চয়ই লোভনীয় কিছু। সাহস করে তিনি খাবার অর্ডারও করলেন। খাবার হাতে পেয়ে দেখলেন রুটি, ভাজা টমেটো আর পোচ করা ডিম। এসব পরিচিত খাবারই আছে, কিন্তু প্লেটে ছিল আরও 2টি অচেনা জিনিস। একটি লালচে রঙের পাতলা মাংসের টুকরো, অন্যটি লম্বা মিষ্টি আলুর মতো ফোলা ফোলা কিছু। প্রথমে রস চেখে দেখলেন, তারপর লালচে মাংসের টুকরোটা মুখে দেন। কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গেই যেন সব কিছু থমকে গেল। মনে হলো পৃথিবীতে এত জঘন্য স্বাদের খাবার আর কিছু হতে পারে না। মুখে রয়ে গেল এক অদ্ভুত দুর্গন্ধ, যেন মৃতদেহের মতো। প্লেটে বাকি অংশ ফেলে দিয়ে দৌড়ে গিয়ে মুখ ধুয়ে আসলেন। অন্য অচেনা খাবারটিও চেষ্টা করলেন, কিন্তু সেটিও রুচিকর লাগেনি। শেষমেশ কেবল রুটি আর ডিম খেয়েই শেষ করতে হলো তার প্রথম ইংলিশ ব্রেকফাস্ট। কয়েকদিন পর্যন্ত আর তিনি ক্যাফেটেরিয়া যাননি। পরে তার বড় ভাইয়ের মতো ঘনিষ্ঠ এক সিনিয়র জাওয়াদ ভাইয়ের কাছ থেকে জেনেছিলেন লাল টুকরোটির নাম বেকন আর লম্বা ফোলা খাবারটির নাম সসেজ। দুটি ছিল শূকরের মাংসের তৈরি। বহু বছর পরও কেউ তার সামনে শূকরের মাংস খেলে তিনি কষ্ট পেতেন। কিছুদিন পর আবার সেই ক্যাফেটেরিয়ায় গেলে তিনি দেখেন পার্ট টাইম কর্মী নেওয়া হচ্ছে। ঘন্টা প্রতি বেতন মাত্র 3.5 পাউন্ড। বিশেষ কোনো ওয়ার্ক পারমিটও লাগবে না, শুধু ছাত্র পরিচয়পত্র থাকলেই হবে। কাজটা তিনি নিলেন মূলত অভিজ্ঞতা আর ইংরেজি বলার সুযোগ পাওয়ার জন্য। কাজ শুরু হওয়ার পর দেখলেন কাজগুলো সহজ নয়। কখনো বার্গার বানাতে হতো, কখনো ভাজতে হতো, আবার কখনো থালা বাসন ধোয়া বা মেঝে পরিষ্কার করতে হতো। কাজের ভাগাভাগি করতেন এক নাইজেরিয়ান সুপারভাইজার, যিনি ছিলেন বিশাল দেহাবলিষ্ঠ এবং অত্যন্ত কঠোর স্বভাবের। কাজের সময় কেউ অলসতা করলে তিনি এসে কর্মীর ঘাড়ে নিজের বিশাল হাত রাখতেন এবং নানা ধরনের হুমকি দিতে শুরু করতেন। প্রথম দিকে ক্যাশ কাউন্টারে বসার দায়িত্বও পেয়েছিলেন আসিফ নজরুল, কিন্তু মেশিন চালাতে তিনি ছিলেন ধীরগতির। তাই অল্প সময়ের মধ্যেই তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তার নিজের মনে হতো ক্যান্টিনে কাজ করা অন্যান্য আন্ডার গ্র্যাজুয়েট ছাত্ররা তার সঙ্গে কথা বলার খুব একটা আগ্রহ দেখায় না। সম্ভবত তার বয়স তাদের কাছে কিছুটা বেশি মনে হতো। একবার কানাডিয়ান এক বন্ধু মার্ককে জিজ্ঞেস করেছিলেন তার বয়স কত বলে মনে হয়। মার্ক কিছুক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে থেকে বলেছিল 37। অথচ আসিফ নজরুলের আসল বয়স তখন ছিল 28। চাকরির প্রথম দিকে কাজের প্রতি আগ্রহ থাকলেও কয়েক সপ্তাহের মধ্যেই সেই উৎসাহ কমে আসে। পরিশ্রম, একঘেয়েমি আর কঠোর সুপারভাইজারের চাপে একসময় তিনি কাজ ছেড়ে দেন। শেষবার যখন খাবারের জন্য ক্যান্টিনে গিয়েছিলেন তখন পুরনো সহকর্মীদের অনেককেই আর পাননি। এমনকি সেই নাইজেরিয়ান সুপারভাইজারও ছিলেন না। নাম মনে না থাকায় তার খোঁজ করাও সম্ভব হয়নি। ডক্টর আসিফ নজরুল বইতে লিখেছেন, ক্যান্টিন বয় হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাকে নতুন এক জীবন বোধ শিখিয়েছে। বিদেশের অচেনা পরিবেশে টিকে থাকার সংগ্রাম, ভিন্ন সংস্কৃতির খাবার ও অভ্যাসের ধাক্কা, পরিশ্রমের কঠোরতা, সব মিলিয়ে তা হয়ে উঠেছিল তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। লন্ডনে ছাত্রজীবনের সেই অভিজ্ঞতা হয়তো অল্প দিনের, কিন্তু আজও সেটি তার জীবনের অনন্য স্মৃতি হয়ে রয়ে গেছে। এটি প্রমাণ করে বড় মাপের শিক্ষাবিদ কিংবা লেখক হওয়ার পেছনে লুকিয়ে থাকে এক একজন মানুষের সংগ্রাম, অপ্রত্যাশিত অভিজ্ঞতা আর জীবনের ভিন্ন স্বাদের গল্প। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।